তামিলনাড়ু রাজ্যের রামনাথপুর জেলায় অবস্থিত রামেশ্বরম ভারতবর্ষের বিখ্যাত এক দর্শনীয় স্থান। এখানে আপনি দেখতে পাবেন প্রাচীনতম ঐতিহ্যবাহী রাম মন্দির ও ধনুষ্কোটির সেই অভিশপ্ত এক গভীর রাতের প্রকৃতির অপার ধ্বংসলীলা, যা এখনও এই পৃথিবীর বুকে সেই রাতের নির্মম প্রকৃতির রূপ ধনুষ্কোটির মাটিতে তার ধ্বংসলীলার ছাপ রেখে গেছে। রামেশ্বরম হচ্ছে 4 ধামের মধ্যে একটি ধাম ও 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই রামেশ্বরমের মন্দিরেই দেখতে পাওয়া যায়। রামেশ্বরমের ঐতিহাসিক তাৎপর্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই রামেশ্বরমের পূর্ণভূমিতে এসে থাকেন। রামেশ্বরমের নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির ও রামায়ণের সময়কালের নানান দর্শনীয় স্থানগুলি। চলুন তাহলে এক নজরে এই ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে আসি। দিনটা ছিল 17 জানুয়ারি 2024। সকাল 9:30 নাগাদ আমরা মাদুরাই থেকে সড়ক পথে 175 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রামেশ্বরম যখন পৌঁছালাম তখন দুপুর 12:30 বাজে। যাত্রাপথে আমাদের দৃষ্টি আকর্ষণ করল ভারতবর্ষের একমাত্র মহাসমুদ্রের ওপর তৈরি বিখ্যাত সেই পাম্বান ব্রিজ। সঙ্গত কারণেই আমরা গাড়ি থেকে নেমে ব্রিজটা ভালো করে পরিদর্শন করতে লাগলাম। আমরা এখন আছি পাম্বান ব্রিজে। এটা তামিলনাড়ুতে পড়ে, ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্রিজ যেটা সাগরের উপর দিয়ে যাচ্ছে। এই ব্রিজটা আমরা একটু এখানে দাঁড়িয়ে দেখে নেব। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা পুরনো রেল লাইন। এই রেল লাইনটা এখন কাজ চলছে, যার জন্য আজকে আমাদের এই ট্রেনটা বাতিল আছে। নতুন লাইনটার কাজ চলছে, তো ওই লাইনটাতে ট্রেন যাবে, ওটা বন্ধ আছে। এখানে জলটা অনেকই কম, এখান থেকে নিচের পাথরগুলো সব দেখা যাচ্ছে। নিচের জলটা পুরো পরিষ্কার, নিচের পাথরগুলো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। ব্রিজটা পুরো রকমের দুলছে, পুরো রকমের ব্রিজ চলছে। এটা এই পারে চলে আসলাম, আমি এই পারে চলে আসলাম। এই পারে দেখো অসংখ্য জাহাজ, এই পারে অসংখ্য ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে, সম্ভবত এগুলো মাছ ধরার নৌকা। আর ওপারে ব্রিজটার শেষে ওপারে স্থলভাগ দেখা যাচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে এই স্থলভাগটাই যাব। আমরা এখন হেঁটে হেঁটে এই স্থলভাগটাই যাব। হ্যাঁ, এই পাশটাতেও পাহাড় দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের হাতে সময় কম, আমরা এই সাগরটার ওপর দিয়ে এখন ব্রিজটা পার হচ্ছি হেঁটে হেঁটে। একটা আলাদা রকম ফিলিংস, এখানে না আসলে এখানকার ফিলিংসটা বোঝানো যাবে না। আমরা এখন মহাসমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভারতবর্ষের মধ্যে সমুদ্রের উপর একমাত্র ব্রিজ এইটা, তো সেটার আলাদা একরকম এক্সপিরিয়েন্স থাকে। তো আমরা সেই কারণেই অনেক এক্সাইটেড। আমরা এই ব্রিজটা এখন হেঁটে হেঁটে পার করবো। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়ে চলে গেছে ওই পাশটায়, স্থলভাগটা দেখালাম। আমরা এখন হেঁটে হেঁটে ওইখানে যাবো। আমরাই এখানে গাড়ি থেকে নেমে পড়ছি, ড্রাইভারকে বললাম গাড়ি থেকে নামিয়ে দিন, আমরা হেঁটে হেঁটে যাবো। তো মোটামুটি 1-1.5 কিলোমিটার হবে আমাদের এখন হাঁটতে হবে। হেঁটে হেঁটে আমরা এই অপার প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করব। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি এই ব্রিজের, মানে ব্রিজটা আমরা অনেকটা ক্রস করে গেছি। অনেকটা সময় ধরে আমরা এখানে ফটোশ্যুট করলাম। হেঁটে হেঁটে এখন আমরা ব্রিজটা পার হচ্ছি। ওই পাশে স্থলভাগ, ওই দূরে বড় বড় নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত মাছ ধরার নৌকা। আর একটা স্থলভাগও দেখা যাচ্ছে। এখানে ট্রেন লাইনটা নতুন শুরু হয়েছে। এইখানে ডিস্টেন্সটা বেশি, ওইদিকে ট্রেন লাইনের নিচে অনেকগুলো করে পিলার দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা দেখো কোনো পিলার নেই। এই জায়গাটায় মনে হয় কোনো কিছু একটা সমস্যা হয়েছে, যেই কারণেই আমাদের আজকের ট্রেনটা বন্ধ আছে। আমাদের রামেশ্বরম থেকে ট্রেন ফেরার কথা ছিল, তো রামেশ্বরম থেকে একটা স্টপের আগের থেকে আমাদের ট্রেনটা ছাড়বে।
আর নতুন লাইনের কাজ হচ্ছে ওই জায়গায়। ওই দুটো বড় বড় পিলার দেখছো, ওইটা নতুন লাইনের কাজ হচ্ছে। আর আগের লাইনের থেকে এই লাইনটা একটু উঁচু করে করা হচ্ছে। জানি না, হয়তো সমুদ্রের জলটা সময় সময় হয়তো বাড়ে। বিখ্যাত এই পাম্বান ব্রিজ ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভারতরত্ন শ্রী ডক্টর এপিজি আব্দুল কালাম মেমোরিয়াল হল। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজি আব্দুল কালামের মেমোরিয়াল হলে। তো এখানে ক্যামেরা করা নিষেধ আছে, ফটো দেওয়াই আছে, এখানে ক্যামেরা করা নিষেধ আছে। তো আমরা এখানে একটু জাস্ট প্রবেশ করব, দেখব, ঘুরে চলে আসবো, কিন্তু ক্যামেরা কিছু করব না। এটি হচ্ছে ভারতরত্ন ডক্টর এপিজি আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। 2017 সালের 27শে জুলাই এই মেমোরিয়ালটি উদ্বোধন করেন আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো এই মেমোরিয়ালটার ভিতরে যেহেতু ছবি তোলা যায় না, তো এটা আমি বাইরের থেকেই শ্যুট করছি। এই মেমোরিয়ালের ভেতরে আপনারা গেলে দেখতে পাবেন তার ব্যবহৃত জামা কাপড়, স্যুট, কোট, জুতো, তার ল্যাপটপ, তার রুমাল, তার মাফলার এবং তার জীবনের ব্যবহৃত সমস্ত রকম সাজ সরঞ্জাম। আর দেখতে পাবেন ইনি যে ধরনের মিসাইল আবিষ্কারের পিছনে ইনার হাত ছিল, সেই সমস্ত মিসাইলের কিছু ডেমো আপনারা এই মেমোরিয়াল হলের ভিতর দেখতে পাবেন। আর মেমোরিয়ালের হলের ভেতরে আরও অনেক কিছু দেখার আছে, যে সমস্ত জিনিস না দেখলে আপনি আপনার এই এপিজি আব্দুল কালাম স্যারের জীবনের এত সাধারণ মানের জীবনযাপন, এপিজি আব্দুল কালাম স্যার এত সাধারণ মানের জীবনযাপন করতেন, এই মেমোরিয়াল হলের ভেতরে না ঢুকলে আপনি সেটার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। খাবার জন্য জল, টয়লেট এসব ইত্যাদি আছে। আর মেমোরিয়াল হলের ভেতরে আপনি দেখতে পাবেন তার জীবনের নানান রকম হিস্ট্রিক্যালি বই, বিভিন্ন রকম মিসাইলের ডেমো, আপনি এই সমস্ত কিছু এই মেমোরিয়ালের ভেতরে দেখতে পাবেন। এই মেমোরিয়ালে না আসলে পরে আপনি এই মেমোরিয়ালের অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণা অর্জন করতে পারবেন না। তাই আপনারা এই মেমোরিয়ালে আসুন। ভারতরত্ন শ্রী এপিজি আব্দুল কালামের বিষয়ে জানতে চাইলে এই মেমোরিয়ালে অবশ্য করে আসুন। তো আমাদের আজকের রাত্রের হোটেল রামেশ্বরে আমরা পৌঁছে গেছি। রামেশ্বরে পৌঁছে আমাদের আজকের জন্য হোটেলটা দিয়েছে, হোটেলের বাইরের লুকটা। আমরা এখানে আজকে রাত্রি থাকবো, এক রাত্রের জন্য আমরা হোটেল নিয়েছি। এখানে আমরা কী কী দেখতে পারি তার একটা ছোট্ট লিস্ট এখানে দেওয়া হয়েছে। হোটেল রামায়াম, হোটেলের রিসেপশন আমরা গিয়ে এখন হোটেলের রিসেপশনে গিয়ে আমরা এখন বুকিং লিস্টটা করে নেবো। এটা হচ্ছে হোটেল রিসেপশন ইউটিউবার। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল রিসেপশন রুমটা। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম। এই রুমটা আজকে আমরা পেয়েছি। এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে, সাজানো গোছানো রুম, কিন্তু বেডটা একটু ছোটো। আমরা যেহেতু ফ্যামিলিতে 3 জন, তো বেডটা আমাদের কাছে ছোটো লাগছে। 3 জনের অ্যাডজাস্ট করে দিতে হবে। এসি আছে, ফ্যান আছে, এখানে একটা ছোট্ট আলমারি আছে, ছোট্ট দেওয়াল আলমারি আছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, এখানে আরেকটা টেবিল, এখানে চেয়ার, এখানে একটা বেসিনের সামনে একটা ছোট্ট আয়না। আমরা বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও মোটামুটি একটু ছোটো, একটা কোমর। তো অন্য যতগুলো হোটেলে আমরা ছিলাম, এই হোটেলটা সব থেকে আমাদের একটু ছোটো খাটো লাগছে। রুমটা একটু ছোটো, আদারওয়াইজ সব ঠিকই আছে। রুমটা যেমন ছোটো, তেমন এই খাটটা একটু ছোটো আছে। আমরা ফ্যামিলিতে 3 জন, 2 জনের জন্য খাটটা ঠিকঠাক ছিল। যেহেতু 3 জন আমরা, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই রুমটা একটু ছোটো মনে হচ্ছে। আদারওয়াইজ ঠিক আছে। চলো বন্ধু, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। পশ্চিমে সূর্য অস্ত গেছে। আমরা পূবের দোয়ার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম।
মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এই পর্যন্ত যতক্ষণ এসছি আমরা এই পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল, তাই এই ভিডিওটা আমি এখন করতে পারছি। আমাদের ঠাকুর দর্শন, শ্রী রামেশ্বরম মন্দির দর্শন, শিবলিঙ্গ দর্শন হয়ে গেছে। তো এতক্ষণ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা এখন কোথায় আছি। তো এইখানে যদি আপনিও আসতে চান, এটা প্রাচীনতম ঐতিহ্যময় ভারতের একটা খুবই পুরনো মন্দির, রামেশ্বরম মন্দির। এই মন্দিরে যদি আপনি আসতে চান, এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ চিত্র পেয়ে যাবেন যে রামেশ্বরমে আপনি কিভাবে আসবেন, এখানে এসে কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, বাস ভাড়া কত, ট্যাক্সি ভাড়া কত, সব কোন হোটেলে থাকবেন, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমার এই ভিডিওটা থাকবে। আশা করি আপনাদের খুব হেল্পফুল এই ভিডিওটা হবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এই কামনায় রাখছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বা খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। এই পবিত্র স্থানটি সেই স্থান যেখানে রামপিরাম রাবণের ছোট ভাই বিভীষণকে শ্রীলঙ্কার রাজা হিসাবে মুকুট পরিয়েছিলেন এবং শ্রীলঙ্কার রাজা রাবণকে যুদ্ধ পরাজিত করে শ্রীলঙ্কা জয় করেছিলেন। তো এই মন্দিরটির নাম হচ্ছে কোঠান্ডারাম মন্দির। ভেতরে ছবি তোলা নিষেধ আছে, ফটোগ্রাফি ভিডিও করা যাবে না, তাই মন্দিরটা আপনারা এখানে এসে ঘুরে দেখে নিন। আমরা মন্দিরের ভেতরে দেখতে পেলাম রাম, সীতা, লক্ষ্মণ এবং বিভীষণ এবং হনুমানজির একসাথে কয়েকটি। আমরা এই মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে সমুদ্রের ধারে একটি স্থানে এসে পৌঁছালাম। এইখানে আপনারা দেখতে পাবেন শিবলিঙ্গ, সমুদ্রের ওপর একটা শিবলিঙ্গ এখানে প্রতিস্থাপন করা আছে। আর এখানে আছে সেই ফ্লোটিং পাথর। এই পাথরটা নাকি জলে দিলে সেটা কখনোই ডোবে না, এই পাথরটা জলের উপরে ভাসমান থাকে। এটা কিন্তু একটা দেখার বিষয়। তো এইটা আমরা অন্য একটা জায়গায় গিয়ে দেখবো, এখানে পয়সার ব্যাপার আছে, পয়সা দিয়ে দেখতে হবে, তাই আমরা এখানে এটা দেখবো না। এইরকম পাথর এই চত্বরে অনেক দেখা যায়। আমরা গাড়ির থেকে এখন অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। আমাদের দুধারে এখন সমুদ্র বইছে, সমুদ্রের মাঝখান দিয়ে বলতে পারেন এই রাস্তাটা। এই ধারেও সমুদ্র, এই ধারেও সমুদ্র, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, হাইওয়েটা পুরো মাঝখানে। এই দৃশ্যটা এখানে না আসলে কখনোই দেখা সম্ভব নয়। তো আপনাদেরকেও এখানে আসতে হবে, তবে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন। আমাদের বাঁ পাশে যে সমুদ্রটা আমরা দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগর, মানে যে বিচ, সি বিচটা আমরা দীঘা পুরীতে দেখতে পাই। আর ডান দিকেরটা হচ্ছে ভারত মহাসাগর। এই হচ্ছে সেই রাম সেতু যেটা রামায়ণে বর্ণিত আছে। আমরা ছোটবেলা থেকে যে রাম সেতুর কথা ইতিহাসের পাতায় অনেক বইয়ে পুস্তকে পড়েছি, জেনেছি। এই সেই রাম সেতু। আমার প্রথম সৌভাগ্য হলো এই একটা পবিত্র স্থলে আসার। তো এখানে এসে আমরা দেখে নেব এখানকার রাম সেতুটি। এই সেতুটি নির্মাণ করা হয়েছিল, এটা কিন্তু পুরো ঢালাই পিচ রাস্তা। আগে এইটা পাথরের রাস্তা ছিল, এখন এটা ঢালাই পিচ রাস্তা করা হয়েছে। সামনে আরেকটু আমরা এগিয়ে যাব। এইটা দিয়েই কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত রাম সেতুটা তৈরি ছিল, নির্মাণ ছিল। পুরোনো দিনে এই চত্বরটাই ছিল রাম সেতু। এটা এখন দর্শনার্থী স্থল হয়ে গেছে। এখন এখানে সবাই ঘুরে দেখতে আসে সেই পুরনো ইতিহাসকে দেখার জন্য। আমাদের মতো অনেক ভক্তগণ, পুণ্যার্থীরা এখানে আসেন এই রাম সেতু দর্শন করার জন্য। এটাই সেই রাম সেতু। আপনার বাঁ দিকটা, আমাদের বাঁ হাতে পড়ছে বঙ্গোপসাগর, যেটা দীঘাপুরীতে আমরা দেখতে পাই। আর এই ডান দিকটা হচ্ছে ভারত মহাসাগর। এই হচ্ছে এটার কাহিনী। আর সামনে ওটা চর পড়েছে,
সামনে যে সাদা সাদা এরিয়াটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু চর পড়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের লাস্ট সীমান্ত। ভারতবর্ষের তামিলনাড়ুর অন্তর্গত এই যে জায়গার থেকে সামনে সোজা যদি আমরা এগিয়ে যাই, শ্রীলঙ্কার জলভাগের সীমানা হচ্ছে 22 থেকে 24 কিলোমিটারের মধ্যে। এইখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 22 কিলোমিটার। সেনা গল্পটা হচ্ছে রাম সেনা যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যায়, তখন এইখান দিয়েই পাথরের ব্রিজ তৈরি করেছিলেন হনুমান বীর সেনারা। এই জায়গাটা দিয়েই কিন্তু পাথরের ব্রিজ তৈরি করেছিলেন, আর এই ব্রিজটা দিয়ে শ্রীলঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই হচ্ছে এর ইতিহাস। এখন এই ব্রিজটাকে আর উপর থেকে দেখতে পাওয়া যায় না, কথিত আছে জলের তলায় নাকি ব্রিজটা চাপা পড়ে গেছে। আমরাও সেটাই জানি, কিন্তু এখন জলের ওপরে কিছু কিছু জাহাজ, যেমন ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরছে, কিন্তু এই পাটটায় দেখো কোনো নৌকা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে কোনো নৌকা নেই, বড় জাহাজ চলছে না। মনে হয় সমুদ্রটা অগভীর এদিকটা, কিন্তু এই দিকটায় কিন্তু দূরে অনেক কয়েকটা জাহাজ আমরা ট্রলার দেখতে পাচ্ছি, যেগুলো মাছ টাছ ধরছে। তো এর ইতিহাস এই পর্যন্তই, যেটুকু আমি জানতাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমরা এখন শ্রীলঙ্কা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে আছি। ইচ্ছে তো আছে একটু শ্রীলঙ্কা থেকে ঘুরে যাই, কোনোদিন যেতে পারবো কিনা যাই না। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমিও কোনো একদিন শ্রীলঙ্কায় যাব, হয়তো এই পথে না হোক অন্য পথ দিয়ে যাব। চ্যানেলটা আমার একদমই নতুন, আপনাদের সহযোগিতা না থাকলে এই চ্যানেলটা দাঁড়াবে না। আপনারাই আমার এই চ্যানেলের ভবিষ্যৎ। আপনারা এই ভিডিওগুলো দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করুন, দেখুন এবং আমার ভিডিও দেখুন। এই ভিডিওর মধ্যে আপনি সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। বহু যুগ পুরনো এই ধনুষকোটি শহর, পূর্ণ রামভূমি স্থান, হয়ে যাক না হালকা করে এই সমুদ্র স্নান। এই জায়গাটা অসম্ভব রকম গরম, ঘাম ধরছে, তবু আজকে এই রোদ্দুর তেজটা একটু কমই আছে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই গরম, আর রোদে পুরে আমার মুখটাও যাতে কেমন বানরের মতো হয়ে গেছে। তো এখানে আমরা বেশি টাইম কাটাবো না, আমাদের আরও কতগুলি স্পট আছে, সেই সব স্পটগুলি আমরা কভার করব। আমরা আছি এখন ঐতিহ্যবাহী পুরনো এই ধনুষকোটি শহরের সামনে। ধনুষকোটি শহরে আমরা এখন এসে পৌঁছেছি। এই চিত্রটা দেখলেই বোঝা যায় পুরনো দিনে এই ধনুষকোটি শহরটা কিন্তু একটু অন্যরকম ছিল। এখানে রেলওয়ে স্টেশন ছিল, স্কুল ছিল, চার্চ ছিল, রেলওয়ের গোডাউন ছিল, মেডিকেল কলেজ পর্যন্ত ছিল এবং রেলওয়ের ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত এখানে ছিল। তো এখন এই ছবিটার চিত্রের সঙ্গে আমরা পারিপার্শ্বিক চিত্রটার যেটা আমরা এখন দেখব, সেটার সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এই সেই পুরনো ধনুষকোটি চার্চ, যেটা পুরনো দিনের ছিল। পুরনো দিনে এই ধনুষকোটিটা কিন্তু এরকম ছিল না। বর্তমান রামেশ্বরম যে সিটিটা, সেই সিটিটা পুরনো দিনে এটা ধনুষকোটি হিসাবে পরিচিত ছিল। তো 1950 সালের ভয়ানক এক সাইক্লোনে এই পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ এই ধ্বংসলীলা ভূমির ভেতর প্রাণ হারিয়েছে। খুবই দুঃখের একটা ব্যাপার, খুবই দুঃখের একটা ব্যাপার। এই সমস্ত জলে যে পাথরগুলো দেখা যায়, এইটা কিন্তু সেই পাথরেরই একটা অংশ। এই পাথরটা আমাদের এই চার্চের এই পাথরের গায়ে দেখতে পেলাম। তো যে গল্পটা বলছিলাম, 1950 সালে এক ভয়াবহ সাইক্লোনে এই পুরো ধনুষকোটি শহরটা কিন্তু এক নিমিষে শেষ হয়ে যায়। খুবই ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছিল বহু মানুষের জীবনের উপর দিয়ে। হয়তোবা সেই সাইক্লোনে কোনো মানুষই আর জীবিত নেই, সেই সাইক্লোনে সব শেষ হয়ে গেছিলো। খুবই মর্মান্তিক এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনারই জীবন্ত ছবি এখন আমরা এই ক্যামেরার মধ্যে তুলে ধরছি। এখন শুধুই দেখতে পাওয়া যাচ্ছে এই পুরনো ইট পাথর আর বালি। এখানে এককালে থাকতো রেল স্টেশন, যেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। সবাই এই স্টেশনে আসতো, যেত, নামতো। ধনুষকোটি শহর হিসাবে নামে পরিচিত ছিল। এখন সেই ধনুষকোটি শহরটা পুরো ভাঙা এক ভগ্নস্তূপের রূপ নিয়েছে।
এই ঘরটাতে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা সময়ে রেলওয়ের গোডাউন হিসাবে কাজ করত। শুধুমাত্র একটা ভাঙা স্তূপ এখানে পড়ে আছে, হয়তো এর ভেতরে আরও অনেক কিছু ছিল। বন্ধুরা, আমরা এখন যে স্থানটায় দাঁড়িয়ে আছি, একটা সময় এটা ধনুষকোটির মেডিকেল কলেজ ছিল। সামনে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, এখন শুধু কয়েকটি পিলারের মতো এই ভাঙাচোরা ইটগুলো দাঁড়িয়ে আছে। এই পুরো জায়গাটা একটা সময় ধনুষকোটির মেডিকেল কলেজ হিসাবে পরিচিত ছিল। তো সেই সব এখন আর কিছুই নেই, সবই এখন অতীত। সামনে যে ধ্বংসস্তূপগুলো দেখছি সেগুলো অতীতকালে ধনুষকোটি শহরটা যখন ছিল তখন ওইখানে স্কুল ছিল। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, আমি একটু দৌড়ে যাই। এই যে ধ্বংসস্তূপটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অতীতকালে ধনুষকোটি স্কুল ছিল। তো বন্ধুরা, দেখে অবশ্যই আইডিয়া করা যাচ্ছে এই জিনিসগুলো কত পৌরাণিক। তখনকার দিনে হয়তো স্যাটেলাইট, ফোন, ক্যামেরা এসব কিছুই ছিল না, সেই কারণেই এক অজানা সাইক্লোনে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে। আর দূরে যে লাইট টাওয়ারটা দেখা যাচ্ছে ওই দূরে, এইটা কিন্তু এখনকার, এই লাইট হাউসটা এখনকার তৈরি। এই লাইট হাউস থেকে সমস্ত ধনুষকোটি শহরটা দেখা যায়। অনেকগুলো রুম এখানে ছিল, এখন দেখো কি অবস্থায়। ছোট ছোট জানলা, দেখা যাচ্ছে কতটা নিচে মাটির তলায় সব চাপা পড়ে গেছে, বালির তলায় চাপা পড়ে গেছে। এই চিত্রটা দেখলেই বোঝা যায় এই পর্যন্ত আমাদের ধনুষকোটি। তারপরে এখান থেকে এইটা আসছে রাম সেতু ব্রিজ, ভগবান রামচন্দ্র বানর সেনা দিয়ে এই সেতুটা তৈরি করেছিল। তারপরে এখানে কিন্তু চলে এসছে আমাদের রাম সেতু। তো এইটার হিস্ট্রি হচ্ছে, গল্পটা আমরা এখন বাংলায় বলে দিচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্র, আমরা যে রামেশ্বরম মন্দিরের যত সমস্ত বিগ্রহ মূর্তি সব আমরা দেখে আসলাম রামেশ্বরমে, সেই সমস্ত কিছুই কিন্তু আগে এই ধনুষকোটিতে ছিল। তো 1964 সালের সেই ভয়াবহ সাইক্লোনের জন্য সমস্ত কিছু এই ধনুষকোটি পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপের কারণে পরবর্তীকালে এই রামেশ্বরমে যে শহরটা বর্তমান অবস্থিত, সেখানকার রাজা এখান থেকে সমস্ত মূর্তি, বিগ্রহ সমস্ত কিছু নিয়ে গিয়ে রামেশ্বরম শহরটা পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়। তো এখন যেই কারণেই এই ধনুষকোটি শহরটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে শুধু প্রকৃতির সেই ধ্বংসলীলাটাই শুধু এখানে দেখতে পাওয়া যায়। আর বর্তমান রামেশ্বরমে ভগবানের সমস্ত কিছু বিগ্রহ সব কিছু রামেশ্বরমে এখন দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানটাই কিন্তু সব কিছু নয়, আমাদের কিন্তু অতীতটাকেও মনে রাখতে হবে। অতীত থেকেই কিন্তু বর্তমানটা এসছে। অতীতকে ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না, অতীতকে ভুলে গেলে কিন্তু আমাদের বর্তমানে আসা যাবে না। তো প্রথমে ছিল ধনুষকোটি, যেটা ছিল অতীত থেকে আমরা চলে আসলাম বর্তমান রামেশ্বরমে। আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে পুরনো ধনুষকোটি রাম মন্দির। এই যে স্থানটায় আমরা বর্তমান অবস্থান করছি এটাই পুরনো ধনুষকোটি রাম মন্দির। 1964 সালে এই মন্দিরটি ভয়াবহ এক সাইক্লোনে দুর্ঘটনার জন্য এই মন্দিরটিও ভাঙা পড়ে যায়।
কোনো কিছুই এই শহরের অবশিষ্ট ছিল না, সব কিছুই ভেঙে যায়। তো সেই কারণেই এই মন্দিরটিকে পরবর্তীকালে রামেশ্বরম তৈরি হওয়ার পর সেখানকার রাজা এখান থেকে মন্দিরের মূর্তি সব নিয়ে গিয়ে বিগ্রহগুলো ওইখানে স্থানান্তরিত করার পরে সেটা এখন রামেশ্বরম নামে খ্যাত হয়েছে। এখানে কিন্তু আগেও বললাম রেল লাইন, মেডিকেল কলেজ, হসপিটাল, স্কুল সবই ছিল, সবই আমরা ক্যামেরা বন্দি করলাম, কিন্তু সবই এখন ভগ্নস্তূপ। क्या है ये मंदिर का हिस्ट्री क्या है? धनुषकोडी शिवा राम जी धनुषकोडी में पूजा करके अयोध्या में जाएंगे। रामेश्वरम राजा का टेम्पल राम जी बनाए धनुषकोडी। এটা হচ্ছে রামেশ্বরম টেম্পল, পুরনো টেম্পল, যেটা রামচন্দ্রজি শ্রীলঙ্কায় যুদ্ধে যাওয়ার সময়, তাই তো শ্রীলঙ্কায় যুদ্ধে যাওয়ার সময় এই মন্দিরটিতে পুজো করে এই মন্দিরটিতে পুজো করে তারপরে উনি শ্রীলঙ্কায় যুদ্ধযাত্রা শুরু করেছিলেন। তো এই সেই শিব মন্দির, পুরনো শিব মন্দির, এটি এখনো এখানে কিন্তু অবস্থিত আছে। বন্ধুরা বলেছিলাম পাথর দেখাবো, এই সেই পাথর ফ্লোটিং। এই দেখো আমি এটা জলের থেকে তুলে নিচ্ছি, জলের থেকে তুলে নিয়েছি, এই জলে দিলাম, তবু এটা কিন্তু জলের তলায় ডুবে যাচ্ছে না, জলের উপর বেড়ে থাকছে। এই সেই আশ্চর্য পাথর। এটা হচ্ছে পুরনো রেলওয়ের গোডাউন। তা আমরা এটার ভেতরে একটু ঘুরে দেখব, ভেতরে নিয়ে যাই ক্যামেরা। এটা একটা মিত্র গোডাউনের বাইরে পুরোটা দেখো এরকম সবুজ, এই যে আসছে গোডাউনের ভেতর দিয়ে, পুরো একটা ভূতের কবরখানার মতো লাগছে, আর কিন্তু কিচ্ছু না। অনেক দিনের পুরনো এই গোডাউন, এখানে না আসলে এখানকার গা ছমছমে ব্যাপারটা বোঝা বড় মুশকিল। তো বন্ধুরা আমাদের মোটামুটি ধনুষকোটি শহরটা ঘুরে দেখা হয়ে গেল। আমরা এখন এরপরে যাইব নতুন একটা গন্তব্যস্থল, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে ভগ্নস্তূপটা দেখা যাচ্ছে পিলারের মতো দাঁড়িয়ে আছে আমার সামনে, এটি হচ্ছে পুরনো রেলওয়ে স্টেশনের, মানে পুরনো রেলওয়ে স্টেশনের পিলার, যেটা বলা যায় পুরনো রেলওয়ে স্টেশনের পিলার, কিন্তু এই তিনটে এখনও দাঁড়িয়ে আছে। সাইক্লোনে এগুলো পুরো ভেঙে গেছে, পুরনো রেলওয়ে স্টেশনের এই পিলারগুলো এখনও দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ধনুষকোটি শহরের এই রাস্তাটা, এটাই কিন্তু এখন মেন রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে গাড়ি কিন্তু অসম্ভব জোরে চলে, তো আপনারা রাস্তাটা একটু দেখে পারাপার হবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গাটায় বিকেল 5টার পরে কিন্তু আর কারোরই অ্যালাউ নেই। মোটামুটি সব পর্যটকদের বিকেল 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এটা সরকারি নিয়ম অনুযায়ী বিকেল 5টার মধ্যে এই স্থান থেকে সবাইকে চলে যেতে হবে, এখানে কেউ থাকতে পারবে না। কিছু স্থানীয় দোকানদাররা আছেন যারা 2-4-5 জন হয়তো এখানে থাকেন, তাছাড়া সবাইকেই এখান থেকে বিকাল 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা এখন আছি আমাদের ভারতরত্ন ডাক্তার এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এর বাসভবনের সামনে। তো এই বাসভবনের ভেতর ছবি, ভিডিও, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, যার জন্য আমরা এর ভিতরে গেলাম, প্রবেশ করলাম, ঘুরে দেখলাম আর চলে আসলাম। আর যা যা দেখলাম সেটা হচ্ছে ইনার লিখিত অনেক রকম বই, পুস্তক, এনার ব্যবহৃত জিনিস, জামা কাপড়, এনার ছোটোবেলাকার কিছু স্মৃতিজড়িত ছবি, কলেজ লাইফের ছবি, এবং ইনি যে সায়েন্টিস্ট ছিলেন তার কিছু ছবি আমরা এখানে এসে দেখতে পেলাম। তো আপনারা এখানে আসুন, এক নতুন অভিজ্ঞতা নিয়ে যান। যারা আব্দুল কালামের সম্বন্ধে জানেন না
তারা এখানে আসুন, অনেক কিছু জানতে পারবেন। আমরা এখন ঢুকে গেছি রামতীর্থমে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ এদের মূর্তি দেখা যাবে। এটা একটা পুকুর ঘাট। এটা কি রাম? এটা হচ্ছে রামতীর্থম, যেটাকে আমরা বাংলায় বললে রাম এইখানে তার জীবনের সমস্ত পাপ তিনি মনে করতেন, তিনি যা পাপ করেছিলেন সেই পাপ মুক্ত করার জন্য এই দিঘিতে তিনি চান করেছিলেন। চান করে এই দিঘিতে তিনি তার পাপ মুক্ত করেছিলেন। তার থেকে এইটার নাম হয়েছে রামতীর্থম, যেটা বলে রামতীর্থম। আমরাও একটু এই জলে পা ভিজিয়ে আমাদের জীবনের কিছুটা পাপ আমরা মোচন করে যাব। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম। আমরা যে স্থানটায় এখন অবস্থান করছি এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম। তো শাস্ত্র মতে লক্ষ্মণ এখানে তার জীবনের পাপ মুক্তির জন্য এই স্থানটিতে এসে পুকুরে স্নান করে তার জীবনের সমস্ত পাপ মোচন করেছিলেন। তার থেকে এই জায়গাটির নাম হয়েছে লক্ষ্মণ তীর্থম। তো জলে তো নামা যাবে না, চারিদিকে এরকম রেলিং করে আটকানো আছে। তো এখান থেকেই যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই স্থানটিতে এসে এই মূর্তিটা দেখতে হলে আপনাকে সশরীরেই আসতে হবে। আমি এর ভেতরকার ছবিটা তুলে ধরতে পারছি না, কারণ ছবি তোলা বারণ আছে। লক্ষ্মণ তীর্থমের ঠিক পাশেই অবস্থিত, ঠিক পাশেই এই মন্দিরটা, পঞ্চমুখী মন্দির। এই মন্দিরটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই হনুমান মূর্তিটার 5টা কিন্তু মুখ, মাঝখানে একটা, দু সাইডে দুটো করে 5টা মুখ। তো এটা হচ্ছে পঞ্চমুখী মন্দির। এখানে আসলে পরে এই মন্দিরটা অবশ্যই দেখে নেবেন। এখানেও ফটো তোলার নিষেধ আছে। তো আমরা এখন যে স্থানটায় আছি সেটা বলে ভিলন্দি তীর্থম। শাস্ত্র ঘেটে জানা যায় যে ভগবান শ্রী রামচন্দ্রজি মা সীতার জলতৃষ্ণা নিবারণের কারণে প্রভু রামচন্দ্রজি তার ধনুক থেকে তীর নিষ্কাশন করে সমুদ্রের মধ্যে একটি গর্ত তৈরি করেন। সেই গর্ত থেকে উৎপত্তি হয় এক মিষ্টি জলের ভাণ্ডার। সেই থেকে এই জায়গার নাম হয় ভিলন্দি তীর্থম। আমরা এই জলটি টেস্ট করে দেখব সত্যি এটা মিষ্টি কিনা। জলটা সত্যি মিষ্টি জল। আশ্চর্য ঘটনা হলো এই এত অগভীর সমুদ্র মাঝখানে এই সুন্দর মিষ্টি জলটা কোথা থেকে আসছে? এই অগভীর সমুদ্র থেকে এই সুন্দর মিষ্টি জলটা কোথা থেকে আসছে? আমার প্রশ্নটা এই ভিডিওতে থাকলো, এই মিষ্টি জলটা কীভাবে আসছে এই পোর্ট থেকে? তো আপনার যারা এই ভিডিওটা দেখবেন কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই মিষ্টি জলটা সমুদ্রের মাঝখানে কীভাবে আসছে। একটা কিন্তু প্রশ্ন থাকলো আপনাদের জন্য। এই সেই কুয়ো, যে কুয়োতে ভগবান রামচন্দ্রজি বান মেরে এই মিষ্টি জলের কুয়াটা তৈরি করেছিলেন।
আমরা আমাদের যাত্রাপথ, ভ্রমণ পথ বা ভ্রমণ কাহিনী বলুন রামেশ্বরমের, এখানেই শেষ করে আমাদের ফিরে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 18-19 দিন হয়ে গেল, তো আমাদের এখন ফেরার পালা। আমরা এই সমুদ্র, সুন্দরতম সৃষ্টি পৃথিবীর এই সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা আমাদের ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ভ্রমণ পর্বে।